সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাইন্ডফুল অ্যান্ড মাইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটির থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কি বিষয়ে হতে চলেছে। আমাদের দৈনন্দিন জীবনে তেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। রান্না করে খাওয়া হোক বা কাঁচা খাওয়া হোক, তেল আমাদের একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব কোন তেল আমাদের পরিবারের জন্য সবথেকে উপযোগী। বিভিন্ন বিশেষজ্ঞদের মতে কোন তেল দৈনন্দিন জীবনে ব্যবহার করা দরকার। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তেল কি? আমরা প্রত্যেকেই দৈনন্দিন জীবনে যে সমস্ত তেল ব্যবহার করি, তো আমরা সবাই তো তেল বা অয়েল নামেই জানি, কিন্তু আসল বিষয় হচ্ছে তেল জিনিসটা কি। বন্ধুরা, তেল হলো আসলে চর্বি। অর্থাৎ তেলকে যদি আমরা বিশ্লেষণ করি, তার মধ্যে অন্য কোনো খাদ্যের গুণাগুণ নেই, শুধুমাত্র চর্বি আছে, অর্থাৎ ফ্যাট আছে। তেলের মধ্যে ফ্যাট ব্যতীত আর অন্য কোনো খাদ্য উপাদান উপস্থিত নেই। এবার যদি আমরা ফ্যাটকে নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখব ওর মধ্যে আমরা প্রায় দু রকমের ফ্যাটি অ্যাসিড পাবো। যখন জারিত হবে ওখান থেকে আমরা দুই রকম ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকি। একটি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যাকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলা হয়, এবং অন্যটি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যাকে আমরা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলে থাকি। এখন আমাদের মনে প্রশ্ন উঠছে যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা কি, আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা কি। চলুন জেনে নেওয়া যাক। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড অর্থাৎ যাকে আমরা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলে থাকি। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের যদি আমরা বৈজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা দেখব এই রকম ফ্যাটি অ্যাসিডের মধ্যে কেবলমাত্র একযোজী হাইড্রোজেন বন্ধনই উপস্থিত থাকে। অর্থাৎ যেগুলিকে সহজেই অক্সিডাইজড করা যায় না। কথার অর্থ হলো যেগুলোকে সহজে জারিত করা যায় না। এই সমস্ত ফ্যাটি অ্যাসিড গৃহ টেম্পারেচার বা আমাদের গৃহ পরিবেশে সবসময় কঠিন হয়ে থাকে। আর যেহেতু কঠিন হয়ে আছে, তাই এদের একটা গলনাঙ্ক থাকবে। এই সমস্ত ফ্যাটি অ্যাসিডের গলনাঙ্ক অত্যন্ত কম। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান আছে, বা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রকার তেল বলা চলে, যেটার মধ্যে শুধুমাত্র এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। সেটি কি? সেটি হলো ডালডা ঘি বা বনস্পতি ঘি, যেগুলো আমরা কম দামে মার্কেটে পেয়ে থাকি বিভিন্ন ভাজাভুজি করার জন্য বা অন্য কোনো তরকারির স্বাদ বৃদ্ধি করার জন্য ব্যবহার করি। অত্যন্ত কম দামে পাওয়া যায় ডালডা ঘি। ভেবে দেখুন তো, ঘিটি বাজার থেকে যখন আমরা কিনে আনি, সেটি কিন্তু কঠিন অবস্থায় পাওয়া যায়, কিন্তু কড়াইতে সামান্য একটু তাপ প্রয়োগ করলেই সেটি গলে যায়। আর এই ডালডা ঘির মধ্যে শুধুমাত্র সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাট উপস্থিত থাকে। এবারে আমরা একটু আলোচনা করি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা আনস্যাচুরেটেড ফ্যাট নিয়ে। আনস্যাচুরেটেড ফ্যাট বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটির মধ্যে আমরা একযোজী হাইড্রোজেন বন্ধনীর পাশাপাশি দ্বিযোজী ও ত্রিযোজী হাইড্রোজেন বন্ধনী পেয়ে থাকি। অর্থাৎ সহজে এদেরকে অক্সিডাইজড করা যায়, মানে জারিত করা যায়, এবং এরা গৃহ পরিবেশে বা গৃহ টেম্পারেচারে সাধারণত তরল অবস্থায় পাওয়া যায়। আর যেহেতু তরল অবস্থায় পাওয়া যায়, তাই এদের আর গলনাঙ্ক দরকার হয় না। তো এদের ক্ষেত্রে কি দরকার হয়? এদের ক্ষেত্রে দরকার হয় স্ফুটনাঙ্ক, অর্থাৎ কতটা টেম্পারেচার দিয়ে এদেরকে ফোটানো সম্ভব। আমরা বাজারে যত রকমের তেল পাই, সবগুলোই কিন্তু অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দ্বারা তৈরি। তবুও সমস্ত তেলের মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকলেও সমস্ত তেল কিন্তু রান্নার জন্য উপযোগী নয়। তার জন্য কিছু মাপকাঠি আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে আবার প্রকারভেদ আছে। একটি মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যাকে বলা হয় মুফা, এবং আরেকটি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যাকে বলা হয় পুফা। এই মুফা এবং পুফা এ দুটি কিন্তু আবার তেলের গুণগত মানকে নির্ধারণ করে। বিজ্ঞান বা বিভিন্ন বিশেষজ্ঞদের মতানুযায়ী যে সমস্ত তেলে মুফার পরিমাণ বেশি, সেই সমস্ত তেল খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত। যদি কোনো তেলের মধ্যে পুফা বেশি হয়, তাহলে সেই তেলকে অ্যাভয়েড করে চলতে হবে। কারণ
তা না হলে আমাদের কোলেস্টেরল, হার্টের সমস্যা, স্থূলত্ব ইত্যাদি আরও অনেক সমস্যার সৃষ্টি হবে। সেগুলো নিয়ে আমরা আরও পরবর্তীতে আলোচনা করব। এবারে তেল নিয়ে যখন আমরা আলোচনা করছি, আমরা যেগুলো গ্রামে ব্যবহার করি সাধারণত, গ্রামের ক্ষেত্রে দেখা যায় যে সর্ষে বা তিল এই সমস্ত ফসলকে চাষ করা হয় এবং মেশিনে নিয়ে গিয়ে ভাঙিয়ে আনা হয়। সেক্ষেত্রে আমরা তিলের তেল পেয়ে থাকি, সর্ষের তেল পেয়ে থাকি। কিন্তু শহরের দিকে বা আমাদের যেগুলো একটু উন্নত জায়গা, সেখানে তো এরকমভাবে চাষবাসের প্রচলন নেই, তো সেখানে কিন্তু আমাদের তেল কিনে খেতে হয়। তো আগেকার দিনে যখন বিভিন্ন রান্নাবান্নার জন্য নর্মাল ওই তিলের তেল বা বাদামের তেল বা সূর্যমুখীর তেল এগুলোর প্রচলন ছিল, কিন্তু বর্তমানে বাজার দখল করে নিয়েছে রিফাইন্ড অয়েল, যাকে আমরা সাদা তেল বলে থাকি। বন্ধুরা, সাদা তেলটা আবার কিভাবে তৈরি হলো? সাদা তেল তৈরি হওয়ার বিষয়ে বলার আগে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, কারণ উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমরা সবাই জানি খনিজ থেকে খনিজ তেল উত্তোলন করা হয়। সেটাকে যখন শোধন করা হয়, শোধন করার সময় সেই একটাই খনিজ তেল থেকে বিভিন্ন ধাপে আমরা বিভিন্ন উপাদান পাই। সেই এক প্রকার খনিজ তেল থেকে আমরা কেরোসিন পাই, আবার সেখান থেকে আমরা ডিজেল পাই, আবার সেখান থেকে আমরা পেট্রোল পাই, আবার সেখান থেকে আমরা আলকাতরাও পাই। শুধু এখানেই শেষ নয়, সেখান থেকে আমরা মোম পাচ্ছি, সেখান থেকে আমরা ভেসলিন পাচ্ছি, সেখান থেকে আমরা বোরোলিন পাচ্ছি। তাহলে একটাই মাত্র উপাদান ছিল খনিজ তেল, কিন্তু সেখান থেকে পরিশোধনের ধাপের ওপর ভিত্তি করে আমরা এত কিছু উপজাত বস্তু পাচ্ছি। ঠিক তেমনভাবে তিলের তেল হোক বা বাদাম তেল হোক বা সূর্যমুখী তেল হোক, এই সমস্ত তেলকে কেমিক্যালি ট্রিটমেন্ট করে তৈরি করা হচ্ছে আমাদের রিফাইন্ড অয়েল। তাহলে ভালো করে বুঝুন, রিফাইন্ড অয়েল মানে কিন্তু বাজারে এমন কোনো ফসল থেকে পাওয়া যায় না। এগুলো পাওয়া যায় শুধুমাত্র কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ প্রয়োগ করে। তাহলে এমনিতেই আমি কোনো মাপকাঠি না বলার সত্ত্বেও আপনারা বুঝতেই পারছেন যে রিফাইন্ড অয়েল ব্যবহার করা কত বেশি ক্ষতিকারক। এছাড়া আরও আমি কিছু মাপকাঠি নিয়ে আলোচনা করছি, তাহলে পরিষ্কার করে বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনাদের পরিবারের প্রত্যেকটি মানুষকে সুস্থ রাখার জন্য কোন তেল ব্যবহার করা উচিত। চলুন কিছু মাপকাঠি নিয়ে আলোচনা করা যাক। প্রথমত বিচার বিবেচনা করতে হয় যে কোন তেলের মধ্যে কি রকম ফ্যাট পাওয়া যায়, অর্থাৎ কোন তেল বিশ্লেষণ করলে কি পরিমাণে আমরা ফ্যাটি অ্যাসিড পাবো, সেটাই যদি আমরা বলতে পারি তাহলে ফ্যাটের ধারণা পেয়ে যাব। সেখানে বিভিন্ন বিশেষজ্ঞরা আলোচনা করে তুলে আনছে যে সমস্ত তেলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, কেবলমাত্র সেই তেল ব্যবহার করতে হবে। কখনোই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে এমন তেল ব্যবহার করা যাবেই না। অর্থাৎ এখান থেকে একটা নাম কেটে বাদ চলে গেল যে ডালডা ঘি কখনো আমাদের ব্যবহার করা যাবেই না, কারণ ডালডা ঘিয়ের মধ্যে শুধুমাত্র সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যেগুলি আমাদের শরীরে গিয়ে কখনোই জারিত হবে না। 1 ml যদি শরীরের মধ্যে প্রবেশ করে, সেই 1 ml-ই আমরা জারিত করতে পারবো না, সবটাই আমাদের শরীরে কোনো না কোনো অংশে আঠার মতো জমে যাবে। একটি মাপকাঠি নিয়ে আলোচনা করা গেল। দ্বিতীয় বলছে তেলের মধ্যে আরেকটি অত্যাবশ্যকীয় উপাদান পাওয়া যায়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। আমরা প্রত্যেকে কম বেশি জানি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আমাদের হার্টের জন্য কিন্তু অত্যন্ত উপযোগী। এটি প্রায় সমস্ত তেলের মধ্যে পাওয়া যায়, কিন্তু সমস্ত তেলের মধ্যে পাওয়া যায় বলে আমি যে কোনো তেল ব্যবহার করতে পারবো না। সেখানেও বিশেষজ্ঞরা একটি মাপকাঠি নির্ধারণ করে দিয়েছেন, বলছেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের অনুপাত কখনোই 10-এর উপরে হবে না। অর্থাৎ দুটোর অনুপাত যোগ করে কখনোই 10-এর উপরে যাবে না। যে সমস্ত তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের অনুপাত 10-এর নিচে, সেই সমস্ত তেল আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা উচিত। যদি কোনো তেলের মধ্যে ট্রান্স ফ্যাট থেকে থাকে, তাহলে সেই তেল কখনোই ব্যবহার করা উচিত নয়। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ট্রান্স ফ্যাট আবার কোথা থেকে আসছে। ট্রান্স ফ্যাটের বিষয়ে একটু ধারণা দিই, আপনারা বুঝতে পারবেন। ধরুন আমাদের কিচেনে যখন আমরা রান্না করি, দীর্ঘদিন মনে করুন কিচেনের আশেপাশের দেওয়াল বা যেখানে আমাদের
গ্যাসটা রাখা আছে সেই স্ল্যাব যদি আমরা পরিষ্কার না করি, আমরা দেখি তেল ছিটে ছিটে দাগ হয়ে গেছে। অর্থাৎ দীর্ঘদিন তেল ওখানে পড়ে পড়ে একটা আঠালো পদার্থ হয়ে গেছে। এগুলো আলো ভালো দেখতে পারবেন কোথায়? কোনো রেস্টুরেন্টে গেলে, যেখানে চাউমিন, বিরিয়ানি বা তেলে ভাজার মতো দোকান আছে, সেখানে প্রতিনিয়ত ওই তেলটা পড়ে 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 ওই জায়গাটা একদম আলকাদরার মতো কালো কুচকুচে হয়ে গেছে। অর্থাৎ সেগুলোকে সহজেই ওখান থেকে আর তোলা যায় না, ঘষে ঘষে তুলতে হয়। বন্ধুরা, ওটাই হচ্ছে ট্রান্স ফ্যাট। তেলের মধ্যে ট্রান্স ফ্যাট বেশি থাকলে সেটা গরম যখন করা হয় তখন ওই উপাদান যদি কোথাও ছিটকে গিয়ে একটু পরে, সেটি ঠান্ডা হয়ে গেলে আঠার মতো জমে ধরে। তাহলে যে তেলের মধ্যে এই রকম গুণাগুণ বেশি, সেই তেল একদমই ব্যবহার করা যাবে না। কারণ ওই তেল যখন আমার শরীরের মধ্যে প্রবেশ করবে, শরীরের মধ্যে থাকা বিভিন্ন ধমনী, বিভিন্ন অঙ্গের গায়ে আঠার মতো আটকে থাকবে। তাহলে ট্রান্স ফ্যাট আছে এরকম তেল ব্যবহার করা যাবে না। বিশেষজ্ঞরা বলছে যত সব রিফাইন্ড অয়েল পাওয়া যায় সবগুলোর মধ্যে কিন্তু ট্রান্স ফ্যাটের উপস্থিতি প্রমাণ করে। যদি আমরা এই ট্রান্স ফ্যাট অতিরিক্ত ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের কোলেস্টেরল হবেই। এটি বিজ্ঞান বলছে যে ট্রান্স ফ্যাট আমাদের কোলেস্টেরলের মূল কারণ। এখন দেখা যায়, আগেকার দিনে দেখা যেত তো অনেক বয়স্ক ব্যক্তি সহজেই বেঁচে আছে নিরোগ, তাদের কোনো অসুখ বিসুখ কিছুই নেই। কিন্তু এখন 25 বছর পার হওয়ার পরেই আমাদের নানা রকম সমস্যা, সুগার চলে আসছে, কোলেস্টেরল আসছে, হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা। কেন এসব হচ্ছে বন্ধুরা? এর একমাত্রই কারণ আমরা দৈনন্দিন জীবনে প্রচুর ভেজাল খাদ্য খাবার গ্রহণ করছি। আর তার মধ্যে 1 নম্বর অন্যতম হচ্ছে তেল। এমন কোনো বাড়ি নেই যেখানে অন্তত মাসে 3 থেকে 4 লিটার তেল ব্যবহার হয় না। তাহলে আমরা প্রতিদিন কিন্তু তেল ব্যবহার করছি। তাহলে আমাদের তেলের গুণগত মান বিচার করার সময় এসেছে। চলুন পরবর্তী আরেকটি মাপকাঠির কথা আমি বলি। সেটি বলছে টেম্পারেচারের উপর নির্ভর করে। বিশেষজ্ঞরা বলছে তেল যত নিম্ন টেম্পারেচারে ব্যবহার করা যাবে ততই সেটি মঙ্গল। অর্থাৎ সোজা কথা বলতে চাইছে যে তেল যদি কাঁচা খাওয়া যায় তাহলে সেই তেলের মধ্যে কিন্তু অত ক্ষতিকর প্রভাবগুলো প্রকাশ পায় না। বন্ধুরা, এবার ভেবে বলুন তো, আমরা কোন তেল কাঁচা খাই? একমাত্র আমরা সরষের তেল কাঁচা খেতে পারি, বাকি কিন্তু কোনো তেল আমরা কাঁচা খেতে পারি না। তাই বিশেষজ্ঞরা বলছে যে সরষের তেল কাঁচা অবস্থায় খাওয়া খুবই উপকার। এবং যদি তরি তরকারি করতে চাই তাহলে সাদা তেল অপেক্ষা সরষের তেল ব্যবহার করা উচিত। কারণ এর জন্য আরেকটি মাপকাঠি বলছে, সেটি হচ্ছে তেলের স্মোকিং পয়েন্ট। একটু অবাক লাগলো, তেলের আবার স্মোকিং পয়েন্ট কি? দেখবেন বন্ধুরা, কড়াইতে কোনো তেল দিয়ে আমি গরম করতে দিয়েছি, যে তেল থেকে যত তাড়াতাড়ি ধোঁয়া উঠতে শুরু করে সেই তেলের স্মোকিং পয়েন্ট ততই কম। এবার একটা পরীক্ষা করে আপনারা দেখতে পারেন, বাড়িতে একটা কড়াইতে সমপরিমাণ সরষের তেল আর সমপরিমাণ সাদা তেল দিয়ে গরম করতে দিলেন। দেখবেন সাদা তেল যে কড়াইতে দেওয়া হয়েছে সেই কড়াই থেকে আগে ধোঁয়া ওঠা শুরু করবে। অর্থাৎ সাদা তেলের স্মোকিং পয়েন্ট কম। এখানেই বিশেষজ্ঞরা বলছে যে তেলের স্মোকিং পয়েন্ট যত বেশি সে তেল ব্যবহার করা ততই উপকার। কারণ যে সমস্ত তেলের স্মোকিং পয়েন্ট কম তার মধ্যে কেমিক্যাল, ফ্রি রেডিক্যালস ইত্যাদি ভরে ভরে দেওয়া আছে। কিন্তু যে তেলের মধ্যে স্মোকিং পয়েন্ট বেশি সেই তেলের মধ্যে খাঁটি গুণ অনেকটা বেশি পরিমাণে পাওয়া যায়। আরেকটি কথা নিয়ে আলোচনা করব বন্ধুরা। আমাদের মধ্যে এমন কেউ নেই যে বলতে পারে না তেলে ভাজা তার প্রিয় নয়। তেলে ভাজা কিন্তু সকলের একটি অত্যন্ত লোভনীয় খাদ্য উপাদান। বন্ধুরা, আমি সাজেস্ট করব তেলে ভাজা খান, কোনো অসুবিধা নেই, কিন্তু কখনোই দোকানে কিনে খাবেন না। কেন বললাম তারও আমি যুক্তিসম্মত উদাহরণ দেব। তেলে ভাজা দোকানে যে সমস্ত তেল ব্যবহার করা হয় সব তেল কিন্তু খরচ হয়ে যায় না। তাহলে যে তেলটা অতিরিক্ত ছিল সেটি তারা ঠান্ডা করে কোনো পাত্রে রেখে দিল, আগামীকাল যখন আবার দোকান খুলবে ওই তেলটি আগে কড়াইতে দেবে। তাহলে এইভাবে দেখতে গেলে ওদের পোড়া তেল দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ব্যবহার করে 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 এমন অবস্থায় চলে এসেছে যে ওর মধ্যে আর দরকারি কোনো উপাদানই নেই। এবং আমি আগেই বলেছি, তেলের মধ্যে যদি রিফাইন্ড অয়েল ওরা তেলে ভাজার জন্য ব্যবহার করে তাহলে পুরোটাই কেমিক্যাল দ্বারা তৈরি। আর কেমিক্যাল হিট পেতে পেতে এমন অবস্থায় চলে আসে যে সেখানে একটি খুব বাজে অ্যাসিড তৈরি হয়ে যায়, নাম তার
ইরুসিক অ্যাসিড খুবই ক্ষতিকর একটি অ্যাসিড। তেলটির মধ্যে গুণগত মান কিছুই থাকে না, ওই তেলের মধ্যে শুধুমাত্র ইরুসিক অ্যাসিড পাওয়া যায়। আর এই ইরুসিক অ্যাসিড হার্টের জন্য প্রচুর 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 ক্ষতিকর। তার মানে ওই তেল যে জায়গায় ব্যবহার করা হয় সে জায়গায় আঠার মতো লেগে থাকে। তাহলে ভাবুন, ওই ইরুসিক অ্যাসিড সমৃদ্ধ তেল আমার শরীরে গিয়ে শরীরের ভিতরের অংশের কি ক্ষতি করছে। আমরা তো বাইরের পরিচর্যা করি, কিন্তু ভিতরের তো কোনো ঠিকানা রাখি না। অর্থাৎ বন্ধুরা, যদি কখনো তেলে ভাজা খেতে হয় বাড়িতে ভেজে খান, তাতে যেমন স্বাদ হোক না কেন খান, কিন্তু দয়া করে দোকানের তেলে ভাজা বর্জন করুন। তাতে আপনি ভালো থাকবেন, আপনার পরিবারের প্রতিটি সদস্যও ভালো থাকবে। বিশেষজ্ঞরা আরও বলছে যে তাহলে কি আমাদের তেল ব্যবহার করা বন্ধ করে দিতে হবে? তেল তো ব্যবহার করা বন্ধ করা যাবেই না, কিন্তু মাপকাঠি নির্ধারণ করে দিচ্ছে। বলছে প্রতিদিন প্রতি ব্যক্তি কেবলমাত্র 3 টেবিল চামচ তেল ব্যবহার করতে পারে, তাহলে সে সুস্থ থাকতে পারে। 3 টেবিল চামচ মানে আনুমানিক 10 থেকে 15 ml তেল। ভেবে বলুন তো, আমরা কেউ 10 থেকে 15 ml তেল সারাদিনে গ্রহণ করি? কখনোই নয়। তার থেকে আরো বেশি 50 থেকে 60 ml তেল আমাদের দৈনন্দিন জীবনে খরচ হয়ে যায়। আমরা ভাবি একটু তেল দিয়ে বেশ ঝাল মশলা দিয়ে রান্না না করলে স্বাদ লাগে না, কিন্তু বন্ধুরা এই স্বাদ করতে গিয়ে আমাদের কিন্তু হিতে বিপরীত হয়েছে। এতক্ষণ যদি ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ভিডিওটি আপনার উপযোগী বলে মনে হচ্ছে। তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে এমন আরো নতুন নতুন হেলথ টিপস সবার আগে আপনার কাছে চলে যাবে। এবং সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক আমাদের নতুন নতুন আরো কন্টেন্ট নিয়ে আসতে সাহায্য। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, বিভিন্ন বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করে বলছে একই তেল দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়। ধরুন আমি বললাম যে সর্ষের তেল খুবই উপযোগী, তার মানে এই নয় যে আপনি বছরের পর বছর সর্ষের তেল খেয়ে যাবেন। এটাই বলছে বিভিন্ন পদ বিভিন্ন তেলে রান্না করা আরো বেশি ভালো। ধরুন কোনো ভাজা খাবেন, তাহলে সর্ষের তেলে ভাজলেন, বা ধরুন কোনো ভাতে খাবেন, আমরা আলু মোলা খাই বা বিভিন্ন শাক সিদ্ধ খাই, সেখানে কাঁচা তেল খাবেন, তাহলে সর্ষের তেল খান। ধরুন কোনো তরকারি করে খাবেন, তাহলে সামান্য পরিমাণে অলিভ অয়েল হলে খুবই ভালো। বিজ্ঞানীরা বলছে তেল যদি ব্যবহার করতে হয় অলিভ অয়েল ব্যবহার করুন, কিন্তু বন্ধুরা অলিভ অয়েলের প্রচণ্ড দাম, সেগুলো আমরা ব্যবহার করতে পারি না। তার ব্যতিক্রম হিসাবে আপনারা তিলের তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সূর্যমুখী তেল ব্যবহার করবেন না, কারণ সূর্যমুখী তেলের মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট পাওয়া যায়। উপাদানগত বিশ্লেষণ করলে যখন সূর্যমুখীর বীজটাকে ভাঙা হয় তখন সূর্যমুখীর বীজ থেকে এক বিশেষ রকমের উপাদান বেরোয়, যেটা ওই তেলের মধ্যে ট্রান্স ফ্যাট হয়ে কাজ করে। আপনারা সর্ষের তেল ব্যবহার করুন, বাড়িতে ভাঙিয়ে ব্যবহার করুন, তিলের তেল ব্যবহার করুন, দুরকম তেল অল্টারনেট করে ব্যবহার করুন। রিফাইন্ড অয়েল কিন্তু ত্যাগ করে দিন, তাহলে আপনার পরিবারের প্রত্যেকটি মানুষ সুস্থ থাকবে। কারণ রিফাইন্ড অয়েলকে দীর্ঘদিন ভালো রাখার জন্য বিভিন্ন প্রস্তুতকারক সংস্থা বিভিন্ন রকম কেমিক্যাল পদার্থ মেশায়, যার ফলে তেলটা দীর্ঘদিন ভালো থাকে। নচেত কিন্তু রিফাইন্ড অয়েলের মধ্য থেকে যদি ওই কেমিক্যালটি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে ওই রিফাইন্ড অয়েল বাস হয়ে যাবে, অর্থাৎ গন্ধ হয়ে যাবে, আর ব্যবহার করা যাবে না। ওই জন্য তেলটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য ক্ষতিকারক কেমিক্যাল মেশানো হয়, যেটাই আমাদের শরীরে আরো বেশি প্রভাব ফেলতে পারে। তাহলে এতক্ষণ যে আমরা আলোচনা শুনলাম সেখান থেকে কি জিস্ট উঠে এলো, সেই জিস্ট কটা আমরা একটু ছোট্ট করে জেনে নেব। প্রতিদিন একজন ব্যক্তি সর্বাধিক 3 থেকে 4 টেবিল চামচ তেল ব্যবহার করতে পারে, এটি 1 নাম্বার সারাংশ পেলাম। 2 নাম্বার, কাঁচা তেল খেতে গেলে সর্বদা সর্ষের তেল খাওয়া উচিত। 3 নাম্বার, রিফাইন্ড অয়েল ব্যবহার করা যাবে না। 4 নাম্বার, ডালডা ঘি এড়িয়ে চলতে হবে। 5 নাম্বার, বাইরের কোনো তেলে ভাজা খাওয়া যাবে না। 6 নাম্বার, সম্ভব হলে অলিভ অয়েল ব্যবহার করতে হবে। এবং 7 নাম্বার, একই তেল দীর্ঘদিন ব্যবহার না করে 15টা দিন বা 1 মাস বাদে বাদে তেলটাকে বদল করতে হয়। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের প্রতিটি মানুষের খেয়াল রাখুন। যদি আমার এই ভিডিওটিতে আরো কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।